ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই জানেন যে গতকাল বাংলাদেশ আরও একবার তীরে এসে তরি ডোবার গল্প লিখেছে। এই ধরনের হার আসলে মেনে নিতে কষ্ট হয়। নিশ্চয়ই যারা ক্রিকেট প্রেমী রয়েছেন নির্ঘুম রাত কাটিয়েছেন বিভিন্ন আক্ষেপের সমুদ্রে ভেসে, এবং আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন এতটা ক্লোজ ম্যাচ বাংলাদেশ হেরে গেল? 30 বলে 31 রানের প্রয়োজন ছিল, সেই ম্যাচ কেন বাংলাদেশ জিততে পারলো না? হাতে উইকেট ছিল 6টি, সেখান থেকে 4 রানের হার নিশ্চয়ই মেনে নেওয়ার মতো নয়। আমরা সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। ইশতিয়াক ভাই, গতকাল আপনি বলছিলেন যে বাংলাদেশ হেরে যাওয়াটা স্বাভাবিক, মানে যে কোনো কিছু হতে পারে, আপনার এক্সপেকটেশন তেমন একটা নেই। কালকের এই ম্যাচ দেখার পর কিংবা একটা সময় আসলে এক্সপেকটেশন লেভেলটা হাই হয়েছিল কিনা, এবং শেষ পর্যন্ত আপনার কেমন কেটেছে রাতটা? ওয়েল, আমি বলবো যে হতাশ হয়েছিও, আবার হয়নি এই জন্য যে খুব ভালো খেলেছে বাংলাদেশ। অ্যাকচুয়ালি লড়াকু মনোভাব দিয়ে খেলেছে, প্রথম থেকেই চড়াও ছিল। ফার্স্ট ওভারে ফার্স্ট 2টা বল বাদ দিয়ে যদি আমরা অ্যানালাইজ করি, আমার বাংলাদেশ ডমিনেটেড থ্রু আউট সাউথ আফ্রিকান ইনিংস, এবং ভালো লেগেছে দেখে যে এরকম একটা পাওয়ারফুল দলকে আমাদের ফাস্ট বোলাররা, এবং এটা পরীক্ষিত বেশ কয়েক বছর ধরে যে ফাস্ট বোলাররা বাংলাদেশ যে জেতার পিছনে যে কাহিনী এরাই রচনা করেছে। এবং গতকালকে বোলিং ওয়াজ ব্রিলিয়ান্ট। তানজিব সাকিব, তাসকিন এবং মাহমুদুর রিয়াদের বোলিং সব মিলিয়ে আমার মনে হয় ফিল্ডিংটাও ভালো ছিল। সব মিলিয়ে ফাইটিং একটা ইনিংস। এবং এটা যে প্রেশারে হেরেছে সেটাও না। আই উড সে ব্যাড এম্পায়ারিং, আই উড সে সাম ডিসিশনস দ্যাট ওয়েন্ট এগেনস্ট দেম। এবং এই ধরনের সিচুয়েশন যে কোনো বড় টিম প্রেশারে পড়ে। আমি বলবো না ঠিক যে যেভাবে তহিদ হৃদয়, মাহমুদুর রিয়াদ খেলেছে, ফ্রম একটা সিচুয়েশন থেকে যেভাবে নিয়ে এসছে, সেখানে আমার মনে হয় একটা বড় একটা কৃতিত্বের পরিচয় দিয়েছে যে এই ধরনের উইকেটে এই মানের বোলিংয়ের এগেনস্টে গুটিয়ে যায়নি। অন্য যে কোনো দল গুটিয়ে যেতে পারতো। সাউথ আফ্রিকান বোলিং সাইড ইজ এ ফ্যান্টাস্টিক বোলিং সাইড। আমি হতাশ হয়েছি যে সাকিবের কোনো অবদান ছিল না। এজ এ প্লেয়ার উইথ সাচ এক্সপিরিয়েন্স। এবং আমরা সাধারণত মাহমুদুল্লাহকে বল করতে দেখি না, করলেও তিনি পার্ট টাইমের হিসেবে হয়তো 1-2 ওভার বল করে থাকেন। আমরা সাকিব আল হাসানকে 1 ওভারের পর থেকে আর আনাই হলো না। আপনার কাছে কি মনে হয়, তিনি কি অস্বস্তি বোধ করছিলেন বোলিংয়ে? কারণ আমরা তো ধরে নিয়েছি যে এই 5 জন বোলার হয়তো বা 4 ওভার করে করবেন, সেই জায়গাটাতে সাকিব আল হাসান 1 ওভার করার পর 3 ওভার বল করতে হলো মাহমুদুল্লাহকে। আমার ধারণা যে সাকিব আল হাসানের বলগুলো তিনি শেষ করেছেন, যদিও তিনি ভালো বল করেছেন, কিন্তু সাকিব আর একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার, পাশাপাশি তিনি তার চেয়ে ভালো আমার মনে হয় না বাংলাদেশের কোনো বোলার আছেন। আপনি পেস বোলিংয়ের কথা বলছিলেন, কিন্তু তার চেয়ে ভালো ব্যাটারদের রিড করার ক্ষমতা নিশ্চয়ই বাংলাদেশ দলে নেই। আমার মনে হয় এটা ক্যাপ্টেনের উপরে ডিপেন্ড করে। ফাইনাল ডিসিশন, ফাইনাল কল ইজ দ্য ক্যাপ্টেন্স। এখন ক্যাপ্টেন প্লেয়ারের সাথে যখন ইন্টারাকশন হয়, প্লেয়ারের কনফিডেন্স লেভেল, প্লেয়ারের থেকে যে ভাইবসগুলো পাওয়া যায়, সেখানে হয়তো বা শান্ত ওয়াজ নট কনফিডেন্ট অন সাকিব। হতে পারে সাকিবও সেই ধরনের কনফিডেন্সটা দেখায়নি, প্রকাশ পায়নি, যে জন্য সে রিস্কটা নেয়নি। সেজন্য মাহমুদুর রিয়াদকে, আর মাহমুদুর রিয়াদ তো আগেও বোলিং করেছে টুর্নামেন্টে, খারাপ বোলিং করেনি। মাহমুদুর রিয়াদ যখনই বোলিং করে, এই একটা সময় তো ছিল হি ওয়াজ নোন অ্যাজ দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম। আমার মনে হয় সেটাই একটা কারণ যে সাকিবের মধ্যেই হয়তো বা সেই কনফিডেন্স লেভেলটা পায়নি শান্ত। আদারওয়াইজ ইউ রাইট, এইসব সময়তে সাকিব ইজ দ্য বোলার, তাকেই তো সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্ড দ্যাট বেশিরভাগ সময় সে কাজে এসছে। এখন হয়তো বা এই মুহূর্তে হয়তো বা তার ফর্ম যাচ্ছে না ঠিক। এবং আমরা লক্ষ্য করেছি যে সাকিব ব্যাট হাতে বিভিন্ন সময় ব্যর্থ হয়েছেন বা এখনও ব্যর্থতা চলছে, কিন্তু বোলিংয়ে তিনি সবসময় দলের জন্য কার্যকর ভূমিকা রাখেন। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিপন রাজবাড়ী থেকে বলছি। আমি ইশতিয়াক সাহেবকে কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি শিওর। আচ্ছা, আমি এর আগে একবার বলেছি যে বাংলাদেশের যারা সিনিয়র প্লেয়ার আছেন, যেমন নাজমুল শান্ত, তারপরে আমাদের সৌম্য সরকার, লিটন দাস, এদের উপরে আস্থা রাখতে হবে। এবং আমি জানি না গতকালকে যে জাকির আলী অনেককে নেওয়া হলো সৌম্য সরকারকে বাদ দিয়ে, ওখানে যদি সৌম্য সরকার
জাকির আলীর পরিবর্তে যদি সৌম্য সরকার থাকতো, আমার মনে হয় বিধি তার সেও করতে পারতো। কারণ সৌম্য, আমি জানি না জাকির আলীর যে নিচে তার রোলটা কি ছিল টিমের, এর থেকে কি সৌম্য সরকার কি ভালো ছিল না? আমরা কি যারা পুরাতন প্লেয়ার তাদের উপর ডিপেন্ড করতে পারি না? অবশ্যই তারা হয়তো এখন খারাপ ফর্ম যাচ্ছে, কিন্তু তারাই কিন্তু বাংলাদেশের সেরা প্লেয়ার, এটা মানতে হবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের সবার দর্শকদেরকেই তাদের উপরে আস্থা রাখতে হবে। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি দর্শক। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আপনার প্রশ্নটি অবশ্যই নিব। আরো একজন দর্শক আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। নাম পরিচয় জানিয়ে দর্শক মতামত কিংবা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন শেখ ভাই? আলহামদুলিল্লাহ। জি, আমার ভাগ্য হচ্ছে আপনার খেলা দেখার। আমি আপনার খেলা দেখেছি, সুবাবু ভাইয়ের খেলা দেখেছি, অনেকের খেলা, বাচ্চু ভাইয়ের খেলা দেখেছি, এখনো খেলা দেখি। তবে ঘরোয়া লিগের খেলা এখন দেখি না, কারণ ঘরোয়া ক্রিকেটের খেলাটা একতরফা হয়ে গেছে, এখন খেলা দেখি না। তো আমার প্রশ্ন হলো, দেখেন আমি এটা একজন প্লেয়ারের কথা বলি, তানভীর, তাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হয়েছে অহেতুক, অযথা। সে তার দলে সুযোগ পাওয়ার কোনো চান্স নাই, তাকে দলে খেলানোরও কোনো সুযোগ নেই। আজকে যদি আমরা যাকে মিস করছি সেটা তো মেহেদী মিরাজ। খেলা তো ভাগ্যের ব্যাপার, হয়তো বা মেহেদী মিরাজও খারাপ করতে পারতো, কিন্তু এই ছেলেটা প্লাস আফিফ, এরা তো মোটামুটি একটা অভিজ্ঞতা সঞ্চয় প্লেয়ার, এরা অভিজ্ঞতা পূর্ণ প্লেয়ার। এদেরকে না রেখে আমরা যেসব প্লেয়ার নিয়ে গেছি, যেমন কালকে জাকির আলীর কাছে কিন্তু অনেক একটা প্রত্যাশা ছিল যে সে কিছু একটা করবে, কিন্তু খেলতে পারেনি। এই একটা প্রশ্ন। আর সাকিবের কথা বলছি আপনার কাছে, সাকিবকে দেখে মনে হয় যে সে খেলার মধ্যে আছে? আপনি একটু আমাকে বলেন প্লিজ। শেষ প্রশ্নটা দিয়েই আমরা একটু শুরু করতে চাই। শেষ প্রশ্ন যেটা বলছেন, সাকিব খেলার মধ্যে আছে কিনা। আমরা বিভিন্ন সময় তাকে দেখেছি, রাতের বেলা আমরা পার্টিতে দেখেছি তাকে, ফান্ড রেজিং, তার ক্যান্সার হাসপাতালের জন্য এই বিশ্বকাপ চলাকালীনই আমরা তাকে রাতে এগুলো করতে দেখেছি। এবং তিনি আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তারপরও যখন তিনি মাঠে খেলতে নামেন, তার কাছ থেকে আমরা আসলে তার স্বভাবসুলভ সাকিবের বৈশিষ্ট্যগুলো পাই, যদিও এই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাইনি। আপনার কাছে কি মনে হয়, সাকিব ব্যাক করতে পারবে কিনা, কিংবা আদৌ সাকিব খেলার মধ্যে আছেন কিনা? আমি যে প্লেয়ারের পারফরমেন্সের উপরে ভিত্তি করে যে আমাকে বলতে হয়, সাকিব যে প্রোফাইলের প্লেয়ার, সাকিব যে ধরনের কন্ট্রিবিউশন তার বাংলাদেশের জন্য, আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট অল টাইম প্লেয়ার, গ্রেটেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, ওগুলার ঠিকই আছে। কিন্তু আমি যদি পারফরমেন্স ইয়ে করে যদি আমাকে বলতে পারেন, আমি মনে করি যে এখন এই মুহূর্তে সিলেক্টরদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত, অ্যাসেস হিজ রোল ইন দ্য সাইড। এই জন্য আমরা তাকে বেশ কয়েকটা দিন ধরে আমরা সেই ওয়ার্ল্ড কাপের পর থেকে তার ক্যাপ্টেন্সি থেকে শুরু করে তার রোল অ্যাজ অ্যান অলরাউন্ডার, অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যাজ আ বোলার, আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা কোনো রকমের আমরা কন্ট্রিবিউশন পাচ্ছি না। সো ইট ইজ অ্যাবাউট টাইম যখন আমরা উই শুড অ্যাসেস হিজ রোল অ্যান্ড ডিসকাস উইথ হিম, যে আমরা ওই ফান্ড রেজিং করেছি কিনা কিংবা কোন পার্টিতে গেছে কিনা, লেটস নট অল ডিসকাস অ্যাবাউট দ্যাট, বিকজ দ্যাটস হিজ পার্সোনাল থিং, হি ক্যান ডু দ্যাট। সে এভাবে করেই তো খেলে এসছে, এভাবে করে সে পারফর্মও করেছে। সো আমরা লেট আস টক অ্যাবাউট হিজ পারফরমেন্স অন দ্য বেসিস অফ হোয়াট হি ডাজ অন দ্য ফিল্ড। সেটা বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে। সো আই থিঙ্ক দ্যাট ইটস অ্যাবাউট টাইম যে আইদার ইউ আস্ক হিম, বিকজ আমরা মুশফিকের ক্ষেত্রে দেখেছি, মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে দেখেছি, তামিমের সময় আমরা দেখেছি, তাদেরকে তো ঠিকই বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে তো ঠিকই তারা ইম্পর্টেন্ট না এটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে। সো ওয়াই নট ইন হিজ কেস? তো আমার মনে হয় যে আসলে দলের স্বার্থে কোনো ক্রিকেটার বড় কিংবা ছোট, অ্যাবসলিউটলি নট। এই জিনিসটা আমি সবসময় বলে এসেছি যে এখানে ডিসক্রিমিনেশন হয়, বায়াসনেস হয়, এবং দলকে অবশ্যই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা কখনোই দল বড় হতে একেবারে আমরা তো চাইবো যে বাংলাদেশ দল, আমরা চাইবো বাংলাদেশ প্লেয়ার যারা বাংলাদেশের জন্য খেলে তাদেরকে সবাইকে সমানভাবে মূল্যায়ন করা উচিত। ইয়েস, কোনো প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকতে পারে, সেভাবে তারা সেভাবে যখন খেলে তখন তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয়। এখন খেলছে না, এখন অন দ্য বেসিস অফ দিস পারফরমেন্স আই থিঙ্ক উই শুড অ্যাসেস হিম। অবশ্যই। এবং আমাদের সাথে আরও একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আমার নাম মোহাম্মদ হযরত আলী, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি দর্শক বলুন, শুনছি। জি, এই যে কালকে যে এই যে খেলাটা গেল, এই তামিম, এই শান্ত, সাকিব, ওরা তিনজন এটা কি ব্যাটিং করলো না কি করলো?
প্রশ্ন করলে করতে পারেন, প্রশ্ন করলে করতে পারেন, কিন্তু যে হ্যাঁ শর্ট, এটা কিন্তু শর্ট হইলো। আর এই যে জি, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই এই ধরনের ম্যাচ হারের পরে দর্শকরা ক্ষুব্ধ থাকবেন কিংবা হতাশ হবেন, এটি স্বাভাবিক। সেই ব্যাটিংয়ের নিয়ে হতাশা, এবং দীর্ঘ সময় ধরে আমরা লক্ষ্য করছি যে ব্যাটারদের পারফরমেন্স ভালো নয়, স্পেশালি আমরা যদি টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে দেখে থাকি। শেষ দিকে এসে মাহমুদুল্লাহ এবং তাওহিদ হৃদয় এমন একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের এখন যে এই দুজনের উপরেই তাকিয়ে থাকতে হচ্ছে, পুরো ব্যাটিং লাইন সেভাবে তাকিয়ে থাকছে। আমি একটু প্রথম দর্শকের প্রশ্নে যেতে চাই। আমার কাছে প্রথম দর্শকের প্রশ্ন শুনে একটা ইন্টারেস্টিং ব্যাপার মাথায় আসলো যে মানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সৌম্য সরকার যখন ফেল করছে তখন কেন সৌম্যকে বাদ দিয়ে অন্য কোনো ক্রিকেটার দলে ঢুকছেন না, কিংবা জাকের আলী দলে ঢুকছেন না। আবার জাকের আলী যখন একটা ম্যাচে খারাপ করছে তখন কেন জাকের আলীকে নেওয়া হচ্ছে, কেন সৌম্যকে নেওয়া হচ্ছে না। এক ধরনের ডাইলিমা আপনার কাছে মনে হয় কিনা যে মানে ক্রিকেটাররা যখন অফ ফর্মে থাকে কিংবা পারফরমেন্স করতে না পারে তখন এই ধরনের ডাইলিমাগুলো, উভয় সংকটগুলো আসলে একই সাথে দর্শকদের মনের মধ্যেও তৈরি হয়? এটা তৈরি ওটা স্বাভাবিক। অ্যাকচুয়ালি দর্শকরা, আমরা কি চাই? আমরা তো দর্শক, আমরা তো চাই যে যারা খেলবে তারা তাদের পুরো দায়িত্ব পালন করবে এবং বেস্টটা খেলবে। জাকির আলীকে সুযোগ দেওয়া হয়েছে, জাকির আলী করতে পারেনি, বাট জাকির আলী যখন তার শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দেখেছি কি অসাধারণ সে খেলেছে, এবং একটা ফিনিশার, একটা পোটেনশিয়াল প্লেয়ার, ইয়াং প্লেয়ার, তাকে ওই রোলে আমাদের দরকার, ওরকম একটা প্লেয়ার। এবং তাকে এখন নেওয়া হয়েছে, ওইটা ভেবেই নেওয়া হয়েছে যে লাস্টে গিয়ে তাকে যদি ব্যাটিং দেওয়া হয়, করতে পারেনি, চেষ্টা করেছে, একেবারে যে করতে পারেনি তা না। সৌম্য সরকারের ক্ষেত্রে কি বলবো, সৌম্য সরকারকে তো উপরেই খেলাবে, সৌম্য সরকারকে তো নিচে খেলাবে না। আমরা তো সৌম্য সরকারের আমরা এবং এবং তামিমের জায়গাতেও মেহেদী মিরাজ, আরেকজন বলছিলেন দর্শকদের মেহেদী মিরাজকে কেন নেওয়া হলো না, কেন তামিমকে, তানজিদ হাসান তামিমকে নেওয়া হলো? নিশ্চয়ই এর পরিবর্তেও না, আমার মনে হয় যে তানজিদ তামিম ইজ এ ভেরি প্রমিসিং ওপেনিং ব্যাটসম্যান। তার হাতে মার রয়েছে এবং টি-20 খেলার মতো যে কোয়ালিটিস লাগে সেটা ওর মধ্যে আছে। মেহেদী হাসান মিরাজ স্টপ গ্যাপ ওপেনার, ইয়েস, হিউজলি ট্যালেন্টেড প্লেয়ার, রেসপন্সিবল প্লেয়ার এবং প্রুভেন প্লেয়ার, কিন্তু টি-20তে ওপেন করার মতো যে গুণাবলী দরকার সেটা হয়তো বা আমিও মনে করি যে মেহেদী হাসান মিরাজের মধ্যে সেটুকু অন্তত পরীক্ষিত না। এবং আই থিঙ্ক সর্বোচ্চ তিনি মেকশিফট ওপেনার হিসেবেই খেলতে পারেন কোনো না কোনো ম্যাচে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি বাংলাদেশ দলের তীরে আসা তরি ডোবার গল্প নিয়ে। গতকাল যে ম্যাচটা বাংলাদেশ 4 রানে হেরে গেছে, এবং আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় এনে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এমজি ইয়াসিন মিয়া। আমার প্রশ্ন হচ্ছে যে সাকিব আর তামিমের একটা প্রশ্ন। সাকিবে আপনার তামিমের একটা বলছিল যে আপনার ওই যদি ইনজুরি নিয়ে কেউ কোনো প্লেয়ার খেলে তখন দেশের সাথে বেইমানি হয়। এখন তো সাকিব চোখের সমস্যা নিয়ে খেলতেছে, এটা কি আসলে দেশের সাথে বেইমানি হচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে এটা নিজের বেলা আসলে কি এটা দেশের সাথে বেইমানি হয় না, না অন্য কিছু? দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ইস্তাক ভাই, এই ব্যাপারে আপনার মন্তব্য কি হবে? এই কথাটি তিনি বলেছিলেন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটা ইন্টারভিউতে, এবং তিনি তার আসলে আমরা যতদূর জানি তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইন্টারভিউতে বলছেন, কিন্তু তার এই চোখের সমস্যাটা থেকেই যাবে আমরা যতটুকু জানি। এই সমস্যা থেকে তিনি পরিত্রাণ এখনও পর্যন্ত পাননি। তার জন্য একটা লম্বা সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপার রয়েছে অস্ত্রোপচারেরও। ঠিকই বলেছেন। সাকিব তখন খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ইঞ্জুরি নিয়ে খেলবে, সে কি দেশের সাথে বেইমানি করলো। কত বড় একটা কথা। ইউ আর ডাইরেক্টলি অ্যাকিউজিং তামিম। তখন তো তার সাথে ছিল তামিমের ইয়ে। সো ওপেনলি একটা সিনিয়র প্লেয়ার আরেকটা সিনিয়র প্লেয়ারকে কতখানি অবমাননা, কতখানি ছোট করে দেখানো হলো সেখানে। সেটা কি তার পরিচয়টা কি, তার একটা পরিচয় পাওয়া গেল, সেটা কি ঠিক হলো? একজন সতীর্থের ব্যাপারে এই ধরনের মন্তব্য করা। বাট তামিম থ্রু আউট ওয়াজ কোয়েট। একটাও সে প্রতিবাদ করেনি, একটাও কাউন্টার করেনি, বাট এখন কি হচ্ছে? এখন তো ইটস লাইক হ্যাভিং আ টেস্ট অফ ইয়োর ওন মেডিসিন। উই অল হোপ দ্যাট হি ইজ ফাইন। বুমেরাংয়ের মতোই হয়ে গেল। আমার মনে হয় যে এটা আমরা সবারই শুভকামনা করি। আমরা চাই সাকিব, তামিম সবাই বাংলাদেশের জন্য খেলুক, বিকজ দে আর অ্যাসেটস। বাট এই ধরনের একটা এখন দর্শক নিজেই এটাকে, ওনার খেয়াল আছে এবং ওনার কাছেও এটা লেগেছে।
এবং উনি এটা প্রশ্ন ওনার মনে সাথে সাথে উত্তরটিও আসলে আছে অ্যাবসলিউটলি। তো আমি মনে করি যে এটা ইয়েস দিস কাইন্ড অফ স্টেটমেন্ট শুড নট বি মেড। এখন তাহলে কি সে কি এখন কি মনে করা হতে পারে সাকিবের ব্যাপারে? এবং মানে একটা বিষয় আমার কাছেও এক ধরনের মানে দ্বন্দ্বের মতোই লাগে। ধরেন কখনো কখনো কিন্তু একজন ক্রিকেটার ইনজুরি নিয়েও খেলে থাকেন এবং দলকে জেতাতে বড় ভূমিকা রাখতে পারেন। যেমন ম্যাক্সওয়েলের কথা আমি যদি মনে করি, গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাতে, কিংবা তামিম নিজেও যখন আঙুলে ব্যথা পেয়েছিলেন, তিনি শেষ মুহূর্তে নেমেছিলেন শ্রীলঙ্কার ম্যাচটাতে, আপনার নিশ্চয়ই মনে আছে। এই ম্যাচটাতে না নামলে হয়তো আমরা বাংলাদেশ জিততে পারতো না। অর্থাৎ সেটা মানে আসলে কোন ক্ষেত্রে বেইমানি হয় সেখানেও আসলে না এই ধরনের স্টেটমেন্টস করা আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জেনে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলুন। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে কি জানেন, জি আমাদের সাকিব ভাইয়াকে আছে না, সাকিব ভাইয়াকে বলবেন অপশন নিয়ে নিতে, বুঝছেন? কারণ ওনার দিয়ে কিছু হইব না। কারণ উনি কোনো টিকেটের মধ্যে থাকে না, উনি সবসময় পিঠে কাটা নিয়ে থাকে। কথা বুঝছেন? ওনার মনটা খেলার মধ্যে নাই, বোলিং করতে আসতেছে না। দর্শক বুঝতে পেরেছি, আসলে বাংলাদেশের সমর্থক সাকিব ভালো করলে নিশ্চয়ই অনেক রকমের তাকে নিয়ে প্রশংসার বাণী আমরা শুনতে পারতাম। যেহেতু এখন ভালো করছেন না, খুব স্বাভাবিকভাবেই দর্শক সমালোচনা করবেন। এবং আপনার কাছে কি মনে হয়, তিনি নিজেও বিশ্বকাপের আগে, ওয়ানডে বিশ্বকাপের আগে বলেছিলেন যে একটা ধরনের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে টি-20 বিশ্বকাপের পর হয়তো বা তিনি অবসরে যাচ্ছেন, কিন্তু আবার কিছুদিন আগে শুনলাম যে তিনি পরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। ওয়েল আই মিন অবভিয়াসলি আমাদের অনেক গর্বের একজন ব্যক্তি সাকিব আল হাসান, তার যে পারফরমেন্স, তার যে অ্যাচিভমেন্টস, অবভিয়াসলি বাংলাদেশ থেকে এরকম একজন প্লেয়ার যে 10 বছর ধরে সেরা অলরাউন্ডার হিসাবে, এটা তো অনস্বীকার্য, সেজন্য আমরা গর্ব করি। বাট এখন সময় এসছে তাকে নিজে অ্যাসেস করা উচিত যে তার পক্ষে কি আর দেওয়া সম্ভব কি না। বিগত দিন আমরা চাচ্ছি পারফরমেন্স as of now, today, we always talk of today, we don't have talk of past. So আমার মনে হয় যে হয়তোবা তার পক্ষে সেই লেভেলের পারফরমেন্স আমাদের আশা করাটা। বাংলাদেশ যদিও দক্ষিণ আফ্রিকার সাথে হেরে গেছে, তারপরও এখনো পর্যন্ত খুব ভালোভাবেই সুপার 8-এর রেসে আছে। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা রয়েছে, বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজে খেলবে, নিশ্চয়ই সেই ম্যাচটাতে জয়লাভ করবে এবং আরও একটি ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে, জয়লাভ করে সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, শেষ করতে হচ্ছে ক্লাব বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।